আমাদের সামনে আলোচনা করব আজকে ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এক্সামটা ছিল। সেই এক্সামে যে পার্ট এ আছে, পার্টের অ্যান্সারটা আমি এখন তোমাদের সামনে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? পার্ট বির কোশ্চেনটা আমি পরে সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পার্ট এ। তো তোমরা বলো তোমাদের এক্সামটা কেমন হলো, ঠিক আছে? তোমরা অবশ্যই বলো, কমেন্ট করে জানাও তোমাদের এক্সামটা কেমন হলো। কোশ্চেন পেপার ঠিকঠাকই লেগেছে এবং বিগত বছর অর্থাৎ 2015 থেকে 2019 যারা ঠিকঠাকভাবে কমপ্লিট করেছে তারা মোটামুটি পেপারটা কমন পেয়েছে। তো দেখো প্রথমেই দেখো একের দাগের এ কি ছিল, রাইট ডাউন এনি টু ডিফারেন্স বিটুইন টাইম কিপিং অ্যান্ড টাইম বুকিং, অর্থাৎ টাইম কিপিংয়ের সঙ্গে টাইম বুকিংয়ের পার্থক্য লেখো। এটা আমাদের সাজেশনে ছিল, ঠিক আছে? ঠিক আছে, তো এটা তো থিওরি ছিল, থিওরির সাথে একটা অঙ্ক অড দিয়েছিল। তো মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কটাই করেছে। বলছে স্ট্যান্ডার্ড টাইম টু ডু আ জব ইজ 10 আওয়ার্স, মানে টাইম অ্যালাউড বলেছে 10 ঘন্টা, টাইম টেকেন বলে দিয়েছে তোমার 8 ঘন্টা, রেট পার আওয়ার বলেছে 20 টাকা। বলছে দেন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ দ্য সেট ওয়ার্কার আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম। তো রোয়ানের নিয়মে ওয়েজেসটা করতে হবে। দেখো আমি অ্যান্সারটা করে দিয়েছি, দেখতে পাচ্ছ লিখেছি ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস প্ল্যান, ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস টিটি ইন্টু আর, আর বোনাস হচ্ছে টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টাইম টেকেন 8 বলে দিয়েছিল, ঠিক আছে? তাই 8 লিখেছি, ইন্টু রেট 20 টাকা করে বলে দিয়েছিল, টাইম টেকেন 8, টাইম অ্যালাউড ছিল 10, ঠিক আছে? তো ইন্টু 2 ইন্টু 20, ক্যালকুলেট করে 160, 32, টোটাল হলো 192। এবং নিচে দেখিয়ে দিয়েছি টাইম সেভ কী করে বের করি, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, 10 মাইনাস 8, 2 ঘন্টা, ঠিক আছে? হয়ে গেল। এবার দুইয়ের দাগে আর একটা অঙ্ক ছিল, দুইয়ের দাগে একটা অঙ্ক ছিল, কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ আ ওয়ার্কার, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ বলে দিয়েছিল 600 ইউনিট, নর্মাল আওয়ারলি রেট বলে দিয়েছিল, মানে রেট পার আওয়ার বলেছে 10 টাকা, নর্মাল প্রোডাকশন বলেছে ইন অ্যান আওয়ার 5 ইউনিটস, ডিএ বলে দিয়েছে কত তোমার 100 পার মান্থ, এইচআরএ বলেছে 300 টাকা পার মান্থ, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস বলেছে 5 টাকা করে দেবে, 5 টাকা করে প্রোডাকশন বোনাস দেবে, ইচ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সিডিং 80% অফ দ্য স্ট্যান্ডার্ড। মানে মোট কথা, মানে 80%-এর ওপর যদি তোমার এফিসিয়েন্সি দেখাতে পারে কোনো ওয়ার্কার, 1% এক্সট্রার জন্য 5 টাকা বোনাস দেবে। বলছে ডিউরিং দ্য মান্থ অফ দ্য ওয়ার্কার প্রডিউসেস 540 ইউনিটস। তো এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো দেখো কি করেছি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোশ্চেনে বলেছে পার মান্থ 600 ইউনিটস, অ্যাকচুয়াল প্রোডাকশন পার মান্থ কোশ্চেনে 540 ইউনিটস। আমি সবার প্রথম এফিসিয়েন্সি পার্সেন্টেজ মানে লেভেল অফ এফিসিয়েন্সি বের করে নিলাম। ফর্মুলা অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তো অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 540, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 600, ইন্টু 100 করে 90% বেরোলো। কি বলেছিল, কোনো ওয়ার্কার যদি 80%-এর ওপর এফিসিয়েন্সি দেখাতে পারে, ঠিক আছে, তাহলে 1%-এর জন্য তাকে 5 টাকা বোনাস দেবে। ও 80%-এর ওপর এক্সট্রা কত দেখিয়েছে, 10% এক্সট্রা দেখিয়েছে, ঠিক আছে? তো 90% 10% এক্সট্রা দেখিয়েছে, তাহলে বোনাস কত পাবে, 1% যদি 5 টাকা দেয় তাহলে 10% কত দেবে, 50 টাকা। আচ্ছা, এবার এখানে তো অঙ্কটা করছি, দেখো মেনলি যে অঙ্কটা করতে হবে এটা তো আমি রাফ করলাম। প্রথমে লিখবো বেসিক ওয়েজেস, তাই না? যে ওয়ার্কার যে কাজ করে তাকে তো বেসিক ওয়েজেসটা দেবে, সেই বেসিক ওয়েজেস টাইমের ওপর বেস করেও হতে পারে, আবার প্রোডাকশনের উপর বেস করেও হতে পারে, কিন্তু এখানে টাইমের ওপর দিয়েছে, টাইমের ওপর বেসিক ওয়েজেস দিয়েছে। কি করে বুঝলাম, দেখো কোশ্চেনে বলেছিল রেট পার আওয়ার 10 টাকা, তাই না? কোশ্চেনে বলেছিল রেট পার আওয়ার 10 টাকা। এবার দেখতে হবে কত ঘন্টা কাজ করছে, তো এটা বলে দেয়নি, তাই এখানে উপরে বের করে নিচ্ছি। অ্যাকচুয়াল টাইম টেকেন এটা বলেনি, কত ঘন্টা কাজ করছে সেটা বলেনি, সেটা আমরা বের করে নিচ্ছি। কি করে বের করব, দেখো দেখো কি করেছি, 540/5 ইকুয়াল টু 108 আওয়ার্স বলেছে। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছিল 1 ঘন্টায় 5 ইউনিট করে। তাহলে আমি দেখো তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, বলছি 5 ইউনিট করতে তোমার 1 ঘন্টা লাগছে, তাহলে 1 ইউনিট করতে কত ঘন্টা লাগছে, 1/5, কিন্তু কত ইউনিট অ্যাকচুয়ালি তৈরি করছে, 540 ইউনিট। তাহলে 540 করতে কত, 540/5 মানে 108 ঘন্টা, তাই তো? এই 540 ইউনিট করতে কতটা টাইম নিচ্ছে, 108 ঘন্টা, ঠিক আছে? তো তো হয়ে গেল, তাই টাইম টেকেন 108 ঘন্টা বেরিয়ে গেল। তাই বেসিক ওয়েজেস 108 ইন্টু 10 করে 1080 হয়ে গেল। ডিএ তো বলেই দিয়েছে 100 টাকা পার মান্থ, এইচআরএ বলেই দিয়েছে মানে হাউস অ্যান্ড অ্যালাউন্স বলে দিয়েছে 300 টাকা পার মান্থ, আর বোনাস বের করলাম 50 টাকা, টোটাল ওয়েজেসও বেরিয়ে গেল 1530। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা যারা পারেনি তারা তো নিশ্চয়ই এই থিওরিটাই লিখেছেন, থিওরিটা সবার কাছে কমন ছিল। সেই থিওরিটা কি বলছে, রাইট 3 অ্যাডভান্টেজ অ্যান্ড 3 ডিসঅ্যাডভান্টেজ অফ টাইম রেট সিস্টেম অফ
ওয়েজ পেমেন্ট বলছে 3টে সুবিধা 3টে অসুবিধা লেখো টাইম রেট ওয়েজ সিস্টেম। এটা সবাই থিওরিটাই সবাই লিখেছে মনে হচ্ছে, বা কিছু কিছু স্টুডেন্ট অঙ্কটাও পারবে, না পারার কিছু নেই, কারণ তোমাদের বইয়ের অঙ্ক টেস্ট করো, এই অঙ্কটা অনেকবার এসছে। এবার আমরা 3-এর দাগে চলে যাবো। বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অল্টারনেটিভ ইজ টু বি নোটেড। ঠিক আছে, এই কোশ্চেনে দিয়েছিল দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু দ্য ওয়ার্কার এ আর বি। তো লেন্দি অঙ্ক ছিল অঙ্কটা। এ আর বি দুজন ওয়ার্কার ছিল, বাট সোজা অঙ্ক ছিল। এ আর বি দুজন ওয়ার্কার ছিল, দুজন ওয়ার্কার মানে এ ওয়ার্কারের হেলসেতে ওয়েজেস বের করবে, রোয়ানে ওয়েজেস বের করবে, আবার বি ওয়ার্কারের হেলসেতে ওয়েজেস বের করবে, রোয়ানে ওয়েজেস বের করবে, এবং সবারই এফেক্টিভ রেট বের করবে। তো কোশ্চেনটা পড়ে নিয়েছো তোমরা, দেখো। তো দেখো প্রথমে করেছি 3 নম্বর অঙ্ক, ওয়েজেস অফ এর ওয়েজেস বের করেছি আন্ডার হেলসের সিস্টেমে। টাইম ওয়েজেস প্লাস বোনাস, ফর্মুলা টিটি ইন্টু আর প্লাস 50% ইন্টু টিএস ইন্টু আর। টিটি 60 বলেছিল, রেট 18 টাকা বলেছিল, 50% মানে 1/2, টাইম সেভ বের করে নিয়েছি 30 ঘন্টা, আর রেট 18, ক্যালকুলেট করে বেরোলো 1350। একই রকমভাবে এর ওয়েজেস করবো রোয়ান সিস্টেমে। দেখো ফর্মুলা কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, ক্যালকুলেট করে বেরোলো 1440। এবার আমরা বির ওয়েজেস করবো হেলসের নিয়মে, কত বেরিয়েছে 825। বির ওয়েজেস বের করবো রোয়ানের নিয়মে, কত বেরিয়েছে 875। এবার এফেক্টিভ রেট বের করছি, ফর্মুলা কি, ওয়েজেস বাই টাইম টেকেন। ঠিক আছে, প্রথমে দেখো এর এফেক্টিভ রেট বের করবো, এর এফেক্টিভ রেট বের করবো, বির এফেক্টিভ রেট বের করবো হেলসের নিয়মে। ফর্মুলা তো বুঝতেই পারছো, ওয়েজেস বাই টাইম টেকেন। হেলসের নিয়মে এর এফেক্টিভ রেট বেরিয়েছে 22 টাকা 50, হেলসের নিয়মে বির এফেক্টিভ রেট বেরিয়েছে 16 টাকা 50। রোয়ানের নিয়মে এর এফেক্টিভ রেট বেরিয়েছে 24, রোয়ানের নিয়মে বির এফেক্টিভ রেট বেরিয়েছে 17 টাকা 50। এই ছিল কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে তো। আচ্ছা, এর সাথে অরে একটা অঙ্ক দিয়েছিল লেবারের পিস রেট সিস্টেম, ওই ডিফারেন্সিয়াল পিস রেট অঙ্ক দিয়েছে। কোশ্চেনটা তোমরা দেখে নাও। দুজন ওয়ার্কার ছিল এক্স আর ওয়াই, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়েছে, পিস রেট বলে দিয়েছে, বা ঝামেলা নেই। এবার হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ওয়েজেস বলেছে, মানে ওয়েজ রেট বলেছে। ওয়ার্কাররা যদি 80% 100% এফিসিয়েন্সি দেখে তাহলে নর্মাল রেট দেবে, আর যদি ওয়ার্কার যদি 100%-এর ওপর এফিসিয়েন্সি দেখে তখন 120% পিস রেট দেবে। আচ্ছা, আগের অঙ্কটা বললাম ওয়ার্কিংস করে নিয়েছিলাম, টাইম সেভ, তার ওয়ার্কিংসটা দেখে নাও। টিএ মাইনাস টিটি, এ 90 মাইনাস 60 30, বি 60 মাইনাস 50 10। আচ্ছা, যে অঙ্কটা বলছিলাম দেখো, এক্স ওয়াই 3-এর অরের অঙ্কটা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1000 বলে দিয়েছিল, অ্যাকচুয়াল প্রোডাকশন 800 1200 বলে দিয়েছিল। স্ট্যান্ডার্ড করেছি বিলো স্ট্যান্ডার্ড, এক্স হচ্ছে বিলো, ওয়াই হচ্ছে অ্যাবভ স্ট্যান্ডার্ড। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এটা তো বলে দেয়নি, এটা বের করে নিই। ঠিক আছে, এটা বের করে নিই। ঠিক আছে, কি বলেছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তাহলে এক্সেরটা করি 800/1000 ইন্টু 100 করলে 80%, 1200/1000 ইন্টু 100 করলে 120%। ঠিক আছে তো, তাহলে ওয়ার্কার এক্স কত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখিয়েছে, 80%। ওয়ার্কার বি ওয়ার্কার ওয়াই 120% এফিসিয়েন্সি দেখিয়েছে। কোশ্চেনে বলেছিল কোনো ওয়ার্কার যদি 100% এফিসিয়েন্সি দেখায় তাহলে তাকে নর্মাল রেট দেবে, ও 80% দেখিয়েছে। ঠিক আছে, 100% অবধি নর্মাল রেট, ও 80% নর্মাল রেটই পাবে 2 টাকা। কিন্তু ও 100-এর বেশি এফিসিয়েন্সি দেখিয়েছে, তাহলে নর্মালের চেয়েও 20% এক্সট্রা পাবে, মানে 120% পাবে। নর্মাল রেট ছিল 2 টাকা, তার 120% 2 টাকা 40 হয়ে গেল। ওয়েজেস বের করেছি, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট এক্স, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট, অ্যাকচুয়াল প্রোডাকশন তো 800 ছিল, পিস রেট 2 টাকা 1600। ওয়াই 1200 প্রোডাকশন করেছিল, আর পিস রেট 2 টাকা 40 করে, দেখো 2 টাকা 40 বের করলাম, গুণ করে হলো 2880। বেশ, অঙ্কটা হয়ে গেল। নেক্সট দেখো, এই কোশ্চেনটা ডিসকাস করা হয়নি একের, ঠিক আছে, একের এ অর তো হলো, একের হতে হলো, একের বিতে ছিল হোয়াট ইজ আইডেল টাইম, মানে অলস সময় কাকে বলে, আর অলস সময় দুটো উদাহরণ দাও। দেখো অলস সময় কাকে বলে, অলস সময় জিনিসটাকে আইডেল টাইম বলছে। আইডেল টাইম হলো উৎপাদনের কাজে সেই সময় যে সময়ের জন্য শ্রমিকদের মজুরি প্রদান করা হয় অথচ তাদের কাছ থেকে কোনোরূপ কাজ পাওয়া যায় না, এটা হচ্ছে অলস সময়। এটা হচ্ছে অলস সময়ের দুটো উদাহরণ, তুমি দুটো উদাহরণ দেবে, একটা হচ্ছে স্বাভাবিকটা দেবে, ঠিক আছে, একটা নর্মাল, আর একটা হচ্ছে, কারণ অলস সময় দুটো কারণ হতে পারে, একটা স্বাভাবিক কারণে হতে পারে, একটা অস্বাভাবিক কারণে হতে পারে। স্বাভাবিক কারণে একটা উদাহরণ দিয়ে দেবে, আর একটা অস্বাভাবিক কারণে একটা উদাহরণ দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো স্বাভাবিক কারণে একটা উদাহরণ আমি তোমাদের বলে দিচ্ছি, মানে যখন মেশিন, ঠিক আছে, মেনটেনেন্স করা হয় তখন তো উৎপাদন বন্ধ রাখতে হয় না, তখন শ্রমিকরাও অলস হয়ে যায়, কোনো কাজ না করে বসে থাকে, এটা একটা। আর এটা হচ্ছে স্বাভাবিক কারণ, স্বাভাবিক উদাহরণ দিলাম নর্মাল। আর একটা অ্যাবনর্মাল উদাহরণ কোনটা, ধরো কারখানায়
মানে ফ্যাক্টরিতে যদি কোনো কারেন্ট চলে যায়, ঠিক আছে, কারেন্ট চলে গেলে সেই সঙ্গে জেনারেটর ব্যবস্থা না থাকলে শ্রমিকরা উৎপাদনের কাজ করতে পারে না এবং তখন অলস সময় অতিবাহিত হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কস্টিং হয়ে গেল, এবার ট্যাক্সেশনে চলে আসছে। দেখো 4-এর এতে ট্যাক্সেশনের কোশ্চেন কি ছিল, হেভি ইজি কোশ্চেন, কমন কোশ্চেন ছিল, খুব সাজেস্টিভ কোশ্চেন করেছিল, আমাদের সাজেশনেই ছিল কোশ্চেনটা। হোয়াট আর দ্য বেসিস অফ চার্জিং ট্যাক্সেবল ইনকাম আন্ডার দ্য ইনকাম ফ্রম হাউস বোর্ড। আমরা জানি ইনকাম হাউস বোর্ডে কত নম্বর ধারায় আছে, 22 নম্বর থেকে 27 নম্বর ধারায় উল্লেখ আছে। আর 22 নম্বর ধারায় কি বলা আছে, চার্জিং সেকশন, সেটাই লিখতে বলে। 3টে পয়েন্ট লিখতে হবে, 4 নম্বর হবে। কি পয়েন্ট বলছে, বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টেনেন্ট দেয়ারটো, মানে অট্টালিকা এবং সংলগ্ন জমি, এটা লিখবে। আর একটা লিখবে, দ্য অ্যাসেসি শুড বি ওনার অফ দ্য হাউস প্রপার্টি, নির্ধারিকেই সম্পত্তিটি মানে গৃহ সম্পত্তিটির মালিক হতে হবে। এবং লাস্ট পয়েন্ট লিখবে, the property should not be used by the owner for the purpose of any business or profession carried on by him, the income of which is chargeable to tax. সম্পত্তিটি নির্ধারিত পেশা ও ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। এই 3টে পয়েন্ট আমাদের লেখানো ছিল, ঠিক আছে, নোটে। অরে কি বলছে, গিভ 4 এক্সাম্পল অফ ইনকাম হাউস প্রপার্টি হুইচ আর এক্সেম্পটেড আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। মানে হাউস প্রপার্টিতে আসে কিন্তু এগুলো এক্সেম্পটেড, এমন কতগুলো নাম বলো। দেখো, প্রথম পয়েন্ট তুমি বলতে পারো, কৃষি জমির নিকটবর্তী, মানে কৃষি জমির কাছাকাছি কৃষকের বাসগৃহ, বা সোজাই কথা বলি, খামার বাড়ি থেকে আয়, ঠিক আছে, খামার বাড়ি থেকে আয়। তারপর আঞ্চলিক কর্তৃপক্ষের গৃহ সমিতি থেকে আয়, মানে লোকাল অথরিটি, ঠিক আছে তো। তারপর তোমার কি বলতে পারো, কোনো রাজনৈতিক দলের গৃহ সম্পত্তি থেকে আয়। তারপর নির্ধারিত নিজ বসবাসের উদ্দেশ্যে ব্যবহৃত একটি বাড়ি, ঠিক আছে, নির্ধারিত নিজস্ব কারবার বা পেশার জন্য ব্যবহৃত গৃহসময় থেকে আয়। মানে কত কিছু বলতে পারো, ঠিক আছে, অনেকগুলো পয়েন্টই বলে দিলাম। তাহলে কি বললাম, খামার বাড়ি থেকে আয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বলতে পারো যে তোমার লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, লোকাল অথরিটির গৃহ সম্পদ থেকে আয়। তারপর তুমি বলতে পারো রাজনৈতিক দলের গৃহ সম্পদ থেকে আয়। তারপর তোমার যদি কোনো নিজস্ব যদি বিজনেস করো, বিজনেস বা প্রফেশনের জন্য যদি বাড়ি ব্যবহার করো, সেখান থেকে আয়। আর নিজস্ব বসবাসের উদ্দেশ্যে যদি বাড়ি ব্যবহার করো, সেইগুলো। তো এইগুলো বলে দিলাম পয়েন্টগুলো, ঠিক আছে তো। এই কোশ্চেন ছিল, খুবই সোজা কোশ্চেন ছিল, যেটা লিখবে সেখানেই ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন বলেছিল, হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, মানে মূলধনী সম্পত্তি বলতে কি বোঝায়। এটা আমরা এখন ক্যাপিটাল গেইনে যে ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে, ফার্স্ট ভিডিওতে লাস্টের দিকে বলে দিয়েছিলাম হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাসেট, তাই না, মূলধনী সম্পত্তি কি, খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়েছিলাম। সেই কোশ্চেনটাই এখানে তোমাকে তুলে দিয়েছে, ঠিক আছে তো। তো বলছে ক্যাপিটাল অ্যাসেট জিনিসটা কি, তাহলে তোমাকে কেমন ভাবে লিখতে হবে, তোমাকে আগে বলতে হবে, প্রথমে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 2 নম্বর ধারা 47 নম্বর উপধারায় উল্লেখ আছে, সবার প্রথমে এটা দিতে হবে। তারপর বলবে, সরি একটু ভুল বলে দিলাম, ক্যাপিটাল অ্যাসেট 2 নম্বর ধারা 47 নম্বর উপধারা হবে না, ক্যাপিটাল অ্যাসেটের উল্লেখ আছে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা। প্রথমে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, ঠিক আছে, সবার প্রথমে এটা লিখবে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 2 নম্বর ধারা 14 নম্বর উপধারায় ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, এই কথাটা লিখতে হবে। তারপর লিখতে হবে কোন কোন জিনিস ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে আর কোন কোন জিনিস ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না। যে এটা প্রপারলি লিখেছে তাকেই ফুল মার্কস দেবে। প্রথমে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, এক লাইনে লিখবে। তারপর আমরা ট্যাক্সের ডেফিনেশন কি করি, মানে ডেফিনেশন বলছে ইনক্লুড আর এক্সক্লুড, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে আসে, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে আসে না, এটা প্রপারলি লিখতে হবে, তাহলেই 4 দেবে, ঠিক আছে তো বুঝতে পারলে। তার মানে আমি কি বললাম, তো প্রথমে লিখতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 2 নম্বর ধারা 14 নম্বর উপধারায় ক্যাপিটাল অ্যাসেটের উল্লেখ আছে। তারপর বলবে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, ঠিক আছে। তারপর তোমাকে লিখতে হবে অ্যাসেটস হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, কোন কোন অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করা হয় না। আর বলবে কোন কোন অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। এটাই লিখলে একদম ফুল মার্কস দেবে। নেক্সট কোশ্চেন দিয়েছিল, মনে হয় এটাই সবাই করেছে, এটাই তো অনেকেই 4 পেয়ে যাবে। বলছে ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস মেনশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ ওয়ান ইজ আ ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট। প্রথম কোশ্চেন দিয়েছে হাউস ফর সেলফ রেসিডেন্স, এটা ক্যাপিটাল অ্যাসেট, জুয়েলারি ফর পার্সোনাল ইউজ ক্যাপিটাল অ্যাসেট, কার ফর পার্সোনাল ইউজ নট ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে তো, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। রুরাল এগ্রিকালচার ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট নয়। তারপরে একটা অঙ্ক দিয়েছিল, দেখো সির দাগে, বলছে সি সেন ইজ দ্য ওনার অফ 2 হাউস পার্টিকুলার্স অফ হুইচ আর গিভেন বিলো। দুটো বাড়ি দিয়েছে, হাউস 1 হাউস 2। হাউস 1টা দিয়েছে কলকাতায়, হাউস 2 দিয়েছে দুর্গাপুরে। আমরা জানি মেট্রো সিটি, কলকাতা মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে, গ্রস মিউনিসিপাল লাগে, আর আদার সিটি হলে নেট মিউনিসিপাল লাগে। দেখো অঙ্কটা করেছি, দেখে নাও।
কি করেছি, কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু, এটা গ্রস, এটা গ্যাপ বের করতে বলেছিল, গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ সি সেন পার্টিকুলার্স। দেখো আমি আগেও বলেছিলাম ক্লাসে অঙ্ক করার সময়, যদি গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে তাহলে দুটো বাড়ি একসঙ্গে করতে পারো, ঠিক আছে। যদি ইনকাম বা হাউস প্রপার্টি বলে তখন এক একটা করে হাউস সেপারেটলি করতে হবে, ঠিক আছে। হাউস 1, হাউস 2, মিউনিসিপ্যাল বলে দিয়েছে 1 লাখ, ঠিক আছে। এখন দেখো আমি কি বলেছিলাম, কলকাতায় বাড়ি হলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়। হাউস 1টা কলকাতায় বলেছিল, তাহলে স্যার তাহলে গ্রস মিউনিসিপ্যাল ক্যালকুলেট করতে হবে। একদম ঠিক, কলকাতায় বাড়ি দিয়েছে তাহলে গ্রস মিউনিসিপ্যাল ক্যালকুলেট করতে হবে, কিন্তু কোশ্চেনে তো বলেনি গ্রস না নেট। তাই আমরা কোশ্চেনে যেহেতু শুধু মিউনিসিপ্যাল ভ্যালু ধরে নিয়েছে, আমরা ধরে নিচ্ছি এটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো দেখুন আমি নিচে দেখো নোটটা লিখে দিয়েছি, ইন কেস অফ মেট্রো সিটি উই হ্যাভ ক্যালকুলেট গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড আদার সিটিজ নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে গ্রস মিউনিসিপ্যাল হাউস নাম্বার 1 কোশ্চেনে তো শুধু মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে, তাই আমরা ধরে নেব এটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুই দিয়েছে, শুধু মিউনিসিপ্যাল দিয়েছে, আমি ধরে নিচ্ছি গ্রস মিউনিসিপ্যাল দিয়েছে। তাই 1 লাখ টাকা এখানে লিখেছি, 1 লাখ টাকা। হাউস 2, হাউস 2টা কোথায় ছিল, দুর্গাপুর। স্যার দুর্গাপুরে তো গ্রস লাগে না, নেট লাগে। কোশ্চেনে তো গ্রস দিয়েছে, আমি ধরে নিয়েছি কোশ্চেনে গ্রস দিয়েছে, তাহলে গ্রস থেকে কি হতো, নেট করতে হবে। অর্থাৎ দেখো লিখেছি নেট মিউনিসিপ্যাল হাউস 2 60,000 দিয়েছিল, 9-10 করলাম, গ্রস থেকে নেটে গেতে গেলে 9-10 করতে হয়, 54,000 টাকা লিখেছি, 54,000 টাকা। কেউ এই অঙ্কটাকে নেটও ধরতে পারে, কোনো সমস্যা নেই, নেট ধরলে তাকে গ্রসে নিয়ে যেতে হবে। ফেয়ার রেন্ট বলেছিল 1,20,000 আর 70,000 টাকা, ঠিক আছে। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 1,20,000, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 70,000। স্ট্যান্ডার্ড অ্যান্ড কোশ্চেনে বলেন, তাই এনে লিখেছি নট অ্যাপ্লিকেবল। স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে। তো ঠিক আছে, লিখে দিয়েছি 1,20,000 আর 70। তারপর কি বলছে স্টেপ 2, স্টেপ 2তে কি আছে, অ্যানুয়াল রেন্ট কোশ্চেনে বলে দিয়েছিল 1,32,000 আর 90, দুটোর মধ্যে বড়, এই দুটোর মধ্যে বড়। কি লিখলাম, স্টেপ 3 হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 লিখে দিলাম। এবার দেখতে হবে কোশ্চেনে ভ্যাকেন্ট দিয়েছে কিনা, ভ্যাকেন্ট দিলে লিখতে হবে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। হাউস 1-এ 2 মাস ভ্যাকেন্ট ছিল, হাউস 2-তে 1 মাস ভ্যাকেন্ট ছিল, ঠিক আছে। কি করে করব, হাউস 1 করেছে 1,32,000 বাই 12 ইন্টু 2, কারণ অ্যানুয়াল রেন্ট বলেছিল। হাউস 2 90,000 বাই 12 ইন্টু 1, এটা 22,000, এটা 7,500, এটা থেকে এটা বাদ দিয়ে 1,10,000, এটা থেকে এটা বাদ দিয়ে 7,500, কত হলো, এটা 1,10,000, এটা 82,500, এই বেরিয়ে গেল তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাই কারেক্ট অ্যান্সার, অনেকের অ্যান্সার মিলেছে অঙ্কটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 5-এর দাগে, 10 নম্বরের হাউস প্রপার্টি একটা কম্পালসারি করতেই হয়, দুটো দিয়েছে, একটা করতে হবে। বলছে রাজীব শাহ ইজ দ্য ওনার অফ 2 হাউসেস অ্যাট দুর্গাপুর, ও দুর্গাপুরে দুটো বাড়ির মালিক। তো বলছে তুমি হাউস প্রপার্টিটা করে দাও। তো দেখো হাউস 1 হাউস 2 দিয়ে দিয়েছে। হাউস 1 দিয়েছে টেনেন্ট বিজনেস, অর্থাৎ লেট আউট করতে হবে, হাউস 2 ওন রেসিডেন্স। তো এই কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, নর্মাল কোশ্চেন দিয়েছে, একদম ইজি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো দেখো শুধু জাস্ট এই পয়েন্টটা দেখে নাও, লোন টেকেন, লোনটা নিয়েছিলাম কেন, কনস্ট্রাকশন অফ হাউস প্রপার্টি। আমরা শিখিয়েছিলাম যদি কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নিই তাহলে অবশ্যই রিডাকশন পাবো আন্ডারস্ট্যান্ড 24B-তে, কিন্তু কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নেওয়া হয় তাহলে তোমার লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, কিন্তু সেলফ অকুপেড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা, ঠিক আছে। তো দেখো অঙ্কটা করেছি, প্রথমে লিখেছি কম্পিউটেশন অফ, আচ্ছা অঙ্কের নাম্বারটা লিখে দিই, এটা 5 নম্বর অঙ্ক। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনভার্টেড কমার মধ্যে অফ রাজীব সাহা, ঠিক আছে। তো কমা দিয়ে লিখেছি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 20-21, ঠিক আছে, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 19-20, পার্টিকুলার্স রুপিসের 3টে ঘর, ঠিক আছে। তো হাউস 1 লিখেছি টেনেন্ট বিজনেস, মিউনিসিপ্যাল কোশ্চেনে বলে দিয়েছিল 1.5 লাখ টাকা, ফেয়ার রেন্ট বলে দিয়েছিল 1,80,000, দুটোর মধ্যে বড় কোনটা, 1,80,000। স্ট্যান্ডার্ড রেন্ট কোশ্চেনে বলেছিল 1,60,000, এই দুটোর মধ্যে ছোট কোনটা, 1,60,000 লিখে দিলাম। স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর কি স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছিল 2,40,000, দুটোর মধ্যে বড় কোনটা, স্যার 2,40,000, তাই লিখে স্টেপ 3 হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। এবার অঙ্কে একটা ভ্যাকেন্ট ছিল, 2 মাস ভ্যাকেন্ট ছিল প্রথম বাড়িটা, তাই লিখে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি 2,40,000 ইন্টু 2/12, ডিভাইড বাই 12 হলো এই কারণের জন্য যেহেতু অ্যানুয়াল রেন্ট বলেছিল। ক্যালকুলেট করে বেরোলো তোমার 40,000, 2,40,000 থেকে 40 বাদ দিলে 2 লাখ টাকা, এটাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। লেস মিউনিসিপ্যাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, ঠিক আছে। মিউনিসিপ্যাল ট্যাক্স কার উপর হয়, মিউনিসিপ্যালের উপর হয়। মিউনিসিপ্যাল ভ্যালু কোশ্চেনে বলেছিল 1.5 লাখ টাকা, তার উপর 10% চাপালাম, কত হলো 15,000 টাকা, এটা থেকে এটা বাদ দিয়ে হলো 1,85,000, নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল। এবার লিখেছি লেস ডিডাকশন আছে 24, কী করতে হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন করতে হয় 24A-তে, ঠিক আছে। এই 1,85,000 উপর 30% করলাম, 55,500, ইন্টারেস্ট অন লোন আন্ডারস্ট্যান্ড 24B, ঠিক আছে। তো ব্যাকেটে এই কথাটা লিখেছি এবং লেখাটা খুব জরুরি। লোনটা কেন নিয়েছি, স্যার কনস্ট্রাকশন পারপাসে, কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নেওয়া হয় তাহলে কোনো লিমিটই নেই, যত খুশি নাও। তো এই টাকাই বলেছিলাম, এই টাকা বসিয়েছি 35,500।
এই দুটো অ্যাড করে বেরোলো 91। এবার 1,85,000 থেকে 91 বাদ দিলে হচ্ছে 94,000। প্রথম বাড়ি থেকে আমার হাউস প্রপার্টি ইনকাম 94 বেরিয়েছে। হাউস 2 কি বলেছে? ওন রেসিডেন্স। ওন রেসিডেন্স শুরু হয় অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। সেকশনটা অবশ্যই দিতে হবে। আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ নীল ধরতে হয়। লেস ডিডাকশন 24। প্রথমে লিখেছি ইন্টারেশন লোন আন্ডার সেকশন 24B উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে, প্রথমে লিখেছি অ্যাকচুয়াল অ্যামাউন্ট 44 বলে দিয়েছিল, আর ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা। আমরা জানি সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা হয়। ঠিক আছে, লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস। এই দুটোর মধ্যে ছোটো কোনটা স্যার? 44। নীল থেকে 44 বাদ দিলে কত হবে? -44। এই 94,000 থেকে 44,000 টাকা বাদ দিলে কত হচ্ছে স্যার? 50,000। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেল। আর একটাই অঙ্ক বাকি আছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে কোশ্চেন পেপারটা। এর সাথে অরে দিয়েছিল, বলছে মিস্টার অজিত কর ইজ দ্য ওনার অফ 2 হাউস অ্যাট দমদম, দ্য পার্টিকুলার্স অফ হুইচ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 1920। তো হাউস 1 হাউস 2 বলে দিয়েছে। অঙ্কটা কিছুই নেই, একদম পুরো আগের মতন অঙ্ক দিয়েছে, ইজি অঙ্ক দিয়েছে। কিন্তু লাস্টে একটা লাইন বলে যেটা মাথায় রাখতে হবে, লোনটা কবে নিয়েছে। আমাদের যে আন্ডারস্ট্যান্ড 24B-তে সুন্দর একটা কথা বলেছে যে লোনটা কোন ডেটে নিয়েছে। 1499। এই 1499-এর আগে নিয়েছে না পরে নিয়েছে, এইটাই ভাইটাল, আর কিচ্ছু না। 1499 আমরা যত অঙ্ক করি সব 1499-এর পরেই পেয়েছি। এখানে কোশ্চেনটা সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে, 1499-এর আগে নিয়েছে। 1,499 আগে যদি লোন নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এবার অঙ্কটা করো। দেখো লাস্ট অঙ্ক, উপরে লিখে নিতে হবে যে কথাটা বলেছি লিখতে। দেখো লিখেছি কম্পিউটেশন অফ ইনকাম হাউস প্রপার্টি অফ মিস্টার অজিত কর আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 1920। পার্টিকুলার্স রুপিসের 3টে ঘর। হাউস 1 টেনেন্ট রেসিডেন্স। ঠিক আছে, তো মিউনিসিপাল হলো বলে দিচ্ছে 1,20,000। ফেয়ার রেন্ট বলেছে 1,50,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000। স্ট্যান্ডার্ড রেন্ট তো নেই, তাই এনে লিখেছি এখানে 1,50,000। স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। সেকশনটা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি সেকশনটা? একটাই কারণে, এই দুটোর মধ্যে বড় আবার এই দুটোর মধ্যে ছোট, তো সুতরাং এই সেকশন দিয়েছি মানে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো 1,50,000 হয়ে গেল। অ্যানুয়াল রেন্ট স্টেপ 2 1,20,000। ঠিক আছে, কোশ্চেনে রেন্ট রিসিভ বলেছিল, অ্যানুয়াল রেন্ট বলেনি। যেহেতু কোশ্চেনে কোনো ভ্যাকেন্ট নেই তাই আমরা ধরে নিচ্ছি রেন্ট রিসিভটাই অ্যানুয়াল রেন্ট। এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000 লিখেছি। স্টেপ 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্যাকেটে লিখেছি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। লেস মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। 12,000 টাকা বলে দিয়েছিল, এটা থেকে মাইনাস করে 1,38,000 নেট অ্যানুয়াল ভ্যালু। লেস ডিডাকশন 124। কি হয়? স্ট্যান্ডার্ড ডিডাকশন 124A এর উপর 30% লিখেছি, এত টাকা। ইন্টারেস্ট অন লোন আন্ডার 24B কত? 30,000 টাকা। এইমাত্র বললাম 1999 সালে 1,499 আগে যদি লোন নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, তাই তো? তাহলে লিখি ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা। এই দুটো যোগ করে এত টাকা হলো, এটা থেকে এটা বাদ দিয়ে হলো 66,600। লাস্ট হাউস নাম্বার 2, ব্যাকেট হচ্ছে ওন রেসিডেন্স। নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার 23 সাবসেকশন 2 ক্লজ এ নীল। লেস ডিডাকশন 124। কি লেখা আছে? ইন্টারেস্ট অন লোন আন্ডার 24B উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। অ্যাকচুয়াল অ্যামাউন্ট 42,000 টাকা বলেছে, আর ম্যাক্সিমাম লিমিট কত হবে? 30,000 টাকা। এইমাত্র বললাম 1,499 আগে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যেত। ঠিক আছে, তো 30,000 টাকা। নীল থেকে 30 বাদ দিলে -30। এই 66,600 থেকে 30,000 টাকা বাদ দিলে কত হয়? 36,600। এই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই দেখো তোমাদের কোশ্চেন পেপার ছিল। ঠিক আছে, তো কেউ যদি মনে করে না যে আমি সব অঙ্ক করব, কেউ যদি মনে করে থাকে আমি সব অঙ্ক করব, তাহলে সেই কত নম্বর তাকে থিওরি লিখতে হয়েছিল? একটা 4 নম্বরের থিওরি লিখতে হয়েছিল। ঠিক আছে, তো একটা 4, 4 8 আর 4 12 নম্বরের থিওরি লিখতে হয়েছিল। কোনো সমস্যা নেই, পেপার সলভ হয়ে গেছে। আমার কাছে এখনো পর্যন্ত পার্ট বি এসে পৌঁছয়নি, কিছুক্ষণ পর চলে আসবে। এসে পৌঁছলেই আমি সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিও দেখে নাও, কমেন্ট করো তোমাদের কার কত ঠিক হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো বাই।